আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড সুমিকে দেখতে পাই। সে একটা ডেলিভারি গার্ল ছিল আর সে তার ফুড ডেলিভারি করার জন্য যাচ্ছিল। তখনই রাস্তার মধ্যে আমরা একটা বৃদ্ধ লোককে দেখতে পাই। উনি বন্ড কেনার জন্য গিয়েছিল। ওনার কাছে কোনো টাকা ছিল না, এজন্য উনি দোকানদারকে বলে, তুমি আমাকে বন্ড দিয়ে দাও আর আমার গ্র্যান্ডসন আসলে তোমাকে এটা টাকা দিয়ে দিবে। কিন্তু দোকানদারটা এটাতে রাজি হয় না আর ওনাকে ওইখান থেকে তাড়াতে লাগে। তখনই সুমি ওইখানে যায় আর ওই বৃদ্ধ লোকটাকে পড়ার থেকে বাঁচায়। আর সে স্টলের লোকটাকে বলে, আপনি গ্র্যান্ডপাকে এইভাবে কিভাবে ট্রিট করতে পারেন? এটা তো শুধু বনের ব্যাপার, আপনি আমাকে বলুন যে এটা কত টাকা। আর সে গ্র্যান্ডপাকে বন কিনে দেয় আর বলে, আপনার যদি আরো লাগে তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে কিনে দিব। গ্র্যান্ডপা তো সুমির উপরে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি অনেক ভালো মেয়ে আর তুমি কি আমার গ্র্যান্ড ডটার ইন ল হবে। একটু পরে আমার গ্র্যান্ডসন এখানে আসবে, আমি তোমাদের দুজনকে দেখা করিয়ে দিব। সুমি বলে, গ্র্যান্ডপা এখন আমার বিয়ে করার কোনোই উদ্দেশ্য নেই, এখন তো আমি পরিশ্রম করে অনেকগুলো টাকা ইনকাম করতে চাই। তখনই সুমির কাছে তার কাস্টমার কল করে তাড়াতাড়ি করে খাবার আনতে বলে। সুমি তখন ওইখান থেকে তাড়াতাড়ি করে যেতে লাগে আর গ্র্যান্ডপাকে তার নাম্বারটা দিয়ে দেয় আর বলে, আপনার যদি কোনোদিনও আমার দরকার পড়ে তাহলে আমাকে কল করে দিয়েন। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর গ্র্যান্ডপা সুমির উপরে অনেক বেশি খুশি ছিল। তখনই ওইখানে অনেকগুলো গাড়ি আসে আর ওইখানে আমরা আমাদের এই ড্রামার মেন লিডকে দেখতে পাই। তার নাম ছিল ফুসেন আর সে এখানে তার গ্র্যান্ডপার ওয়েলকাম করার জন্য এসেছে আর উনি আজকেই অ্যাব্রড থেকে দেশে এসেছে। ফুসেন গ্র্যান্ডপাকে বলে, আপনি এয়ারপোর্ট থেকে পালিয়ে এইখানে কেন আসলেন? গ্র্যান্ডপা বলে, আমি এয়ারপোর্টে তোমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম, তুমি এত দেরি করে কেন আসলে? তোমার আসার আগেই আমার ডটার ইন ল চলে গেছে। ফুসেন বলে, গ্র্যান্ডপা কোথায় ডটার ইন ল? এখনো তো আমার বিয়েই হয়নি, আর আপনার কাছে ডটার ইন ল কোথায় থেকেই বা আসবে? আপনি তাড়াতাড়ি করে আমার সাথে বাসায় আসুন। তখন গ্র্যান্ডপা তাকে সুমির নাম্বারটা দেখায়। আমি ডটার ইনলর ব্যবস্থা করে ফেলেছি, তুমি শুধু এখনই আমার সাথে ব্লাইন্ড ডেটে চলো। আর ফুসেনের গ্র্যান্ডপা তাকে জোর করে একটা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায়। আর ফুসেনের মোবাইল নিয়ে সে সুমিকে কল করে আর বলে, আমি ওই গ্র্যান্ডপাটাই যাকে তুমি স্ট্রিট বন্ড কিনে দিয়েছিলে। আমার হৃদয়ের মধ্যে ব্যথা হচ্ছে আর আমার চোখগুলো খোলা হয়ে আসছে, তুমি কি এইখানে এসে আমার সাহায্য করতে পারবে? সুমিও ওইখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর গ্র্যান্ডপা তাকে লোকেশন শেয়ার করে দেয়। এসব কিছু দেখে ফুসেন হাসতে লাগে আর বলে, আপনাকে স্বপ্ন দেখার দরকার নেই, ওই মেয়েটা এইখানে কোনোদিনও আসবে না, কারণ সে আপনাকে একটা গরিব লোক দেখেছে যার কাছে একটা স্কিম বন্ড কেনারও টাকা নেই। গ্র্যান্ডপা বলে, তুমি শুধু অপেক্ষা করো, দেখবে সে নিশ্চয়ই আসবে। তখন এইখানে দৌড়ে সুমি গ্র্যান্ডপার চিন্তা করে এসে পড়ে। এটা দেখে ফুসেনও অবাক হয়ে যায় যে এই মেয়েটা সত্যি এইখানে এসে পড়েছে। সুমি গ্র্যান্ডপাকে নিয়ে চিন্তা করতে লাগে আর জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? গ্র্যান্ডপা বলে, এখন আমি তোমাকে দেখে ঠিক ফিল করছি আর এটা আমার গ্র্যান্ডসন, তার নাম ফুসেন আর তার 27 বছর আর সে অনেক বেশি ট্যালেন্টেড ছেলে, তাই তোমরা একে অপরের সাথে কথা বলো। এটা শুনে তারা দুজনেই অকওয়ার্ড ফিল করতে লাগে। ফুসেন বলে, গ্র্যান্ডপা আপনি তো আমার থেকে আমার সিদ্ধান্তটা জানতে চাইলেন না। সুমি বলে, গ্র্যান্ডপা আমি তো আপনাকে বলেছিলাম যে আমার বিয়ে করার কোনো প্ল্যানিং নেই। ফুসেন বলে, আমিও এটাই চাই। আর সে গ্র্যান্ডপাকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে। গ্র্যান্ডপা তার সাথে যায় না আর সুমিকে বলে, তোমার এমন মনে হচ্ছে না তো? তুমি যদি আমাদের ফ্যামিলিতে বিয়ে করো তাহলে আমরা তোমাকে ভালোভাবে ট্রিট করবো না। এমনটা একদমই না, তুমি যদি আমার গ্র্যান্ডসনকে বিয়ে করো তাহলে আমি তোমাকে 3টা ভিলা গিফটে দিব আর 1 মিলিয়ন টাকা ব্রাইড প্রাইজে দিব। এটা শুনে ফুসেন তার গ্র্যান্ডপাকে চুপ করাতে লাগে আর সুমিকে বলে, তুমি আমার গ্র্যান্ডপার কথাতে বিশ্বাস করবে না, ওনার ভুলে যাওয়ার রোগ আছে। আর আমার গ্র্যান্ডপার মনে হয়েছে উনি অনেক বেশি বড় লোক, কিন্তু এমনটা একদমই না। আমার কাছে কোনো বাড়ি নেই আর আমি তো রেন্টে থাকি, আর আমার কাছে যে গাড়িটা আছে এটাকেও আমি লোন নিয়েই চালাই, আর আমার ক্যারিয়ারও এত বেশি ভালো না যে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার শুধু লোকসানি হবে। তখনই সুমির কাছে একটা কল আসে আর সে বাইরে কথা বলার জন্য চলে যায়। এটা দেখে ফুসেন ভাবে এই মেয়েটা হয়তো ভয় পেয়ে গেছে। গ্র্যান্ডপা তাকে বলে, তুমি গরিব হওয়ার অ্যাক্টিং কেন করছো? আর তুমি ওই মেয়েটাকে বলেছো আমার ভুলে যাওয়ার রোগ আছে। তখনই সুমির কাছে তার আন্টি কল করে আর তার উপরে প্রচুর চিৎকার করছিল আর তাকে তাড়াতাড়ি করে 2 লাখ টাকা দিতে বলে, যেগুলো তার মায়ের চিকিৎসার মধ্যে খরচ হয়ে গেছিল।
সুমি বলে আপনি ব্যালেন্স কিভাবেই বা বাড়াতে পারেন? আমার মনে আছে এটা শুধু ৮০,০০০ ছিল। আর আমার আর আপনার মাঝখানে ডিল হয়েছিল তো যে আমি ২ বছর যাবত টাকা দিব। আন্টি বলে তোমার মা তো মারা গেছে, এই জন্য তোমাকে টাকাটাকে ইন্টারেস্ট সহ আজকেই দিতে হবে। যদি আজকে তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার মায়ের সব জিনিসপত্রগুলোকে ফেলে দিব। সুমি রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি। ফুসেন তার গ্র্যান্ডপাকে বুঝাচ্ছিল যে গ্র্যান্ডপা আমরা এই মেয়েটাকে এত ভালোভাবে চিনি না, সব মেয়েরাই টাকার জন্য পাগল থাকে আর এই মেয়েটাও এমনই। গ্র্যান্ডপা বলে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের জন্য সব মেয়েদেরকেই সেম ভাববে না, এই মেয়েটা অনেক বেশি ভালো, তাই তোমাকে আমার কথা শুনতেই হবে, না হলে ভালো হবে না। যখনই তুমি ওইখানে আসে ফুসেন তাকে বলে আমি তোমাকে আমার কন্ডিশনের ব্যাপারে বলেছি যে আমি অনেক বেশি গরিব, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার লাইফটাও অনেক বেশি কষ্টের মধ্যে কাটবে, আর আমার মনে হয় না যে তুমি এমনটা চাও। সুমি বলে আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি আছি। এটা শুনে গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়ে যায়। ফুসেন অবাক হয়ে যায়। সুমি বলে কিন্তু আমার একটা শর্ত আছে। গ্র্যান্ডপা বলে তাড়াতাড়ি বলো। আমার ব্রাইড প্রাইসে 2 লাখ টাকা চাই। ফুসেন ভাবে আমি ঠিকই ভেবেছি, সে টাকা পাগল মেয়ে। গ্র্যান্ডপা বলে আমি তোমাকে টাকা দেওয়ার জন্য তৈরি আছি, আমাদের কোনোই সমস্যা নেই, এখনই আমি তোমাকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। আর ভাবতে লাগে এত কম টাকা দিয়ে এত ভালো গ্র্যান্ড ডটার পাওয়া তো আমাদের ভাগ্যের ব্যাপার। সুমি এটা শুনে বলে গ্র্যান্ডপা আপনি অনেক বেশি ভালো, আর চিন্তা করবে না, আমি অনেক তাড়াতাড়ি আপনাদের টাকাগুলো আপনাদেরকে দিয়ে দিব। গ্র্যান্ডপা বলে তুমি এগুলো কি বলছো, তোমাকে কোনো টাকাই দিতে হবে না, আমরা সবাই একটা ফ্যামিলি, আর এখনই তুমি কোর্টের মধ্যে গিয়ে তোমার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নাও। ফুসেন তার দাদাকে বোঝানোর অনেক বেশি চেষ্টা করে কিন্তু তার দাদা তার একটা কথাও শুনে না আর তাকে জোর করে নিয়ে যায়, আর তাদের দুজনের কোর্ট ম্যারেজ হয়ে যায়। তারা যখন তাদের বিয়ের সার্টিফিকেট নিয়ে বাইরে আসে গ্র্যান্ডপা তখন অনেক বেশি খুশি ছিল আর বলে তোমরা দুজন একটা পারফেক্ট ম্যাচ। আর উনি ফুসেনকে বোঝায় তোমাকে সুমির সাথে অনেক ভালো আচরণ করতে হবে, না হলে আমি তোমাকে মারবো। এটা শুনে সেন তাড়াতাড়ি করে সুমিকে জড়িয়ে ধরে আর বলে গ্র্যান্ডপা আপনি একদমই চিন্তা করবেন না, আমি তার অনেক ভালোভাবেই খেয়াল রাখবো। সুমি বলে গ্র্যান্ডপা আপনাকে চিন্তা করার একদমই দরকার নেই, আমরা অনেক ভালো লাইফই কাটাবো। গ্র্যান্ডপা বলে এইটাই তো ব্যাপার, আর তাড়াতাড়ি করে তোমরা বাসায় যাও। ফুসেন তুমি বাসায় গিয়ে তোমার মা আর দাদিকে তোমার ওয়াইফকে দেখিও। গ্র্যান্ডপার ওইখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুসেন সুমিকে দূর করে দেয় আর তাকে বুঝায় তুমি এই ব্যাপারটা লক্ষ্য রাখবে, আমি শুধু আমার গ্র্যান্ডপার সাথে ডিল করার জন্য তোমার সাথে বিয়ে করেছি। আর ফুসেন মোবাইলটা দিয়ে তার নাম্বার চায় যে আমরা দুজন ম্যারেড, এখন আমাদেরকে একে অপরের ব্যাপারে জানা উচিত। ফুসেন ওইখান থেকে যেতে লাগে, তখন সুমিতাকে কিছু বলতে চায়, তখন ফুসেন তাকে বলে আমি অনেক বেশি গরিব, তাই তুমি আমার থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে না। তখন সুমিতাকে থামায়। ফুসেন বলে তুমি কি আমাকে 2 লাখ টাকা দিয়ে দিবে? তখনই সুমিতাকে একটা লেটার দেয় যেটার মধ্যে লেখা ছিল যে 2 লাখ টাকা সে তার থেকে ধার নিয়েছে আর এটাকে সে পরিশোধ করে দিবে। আর বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি তোমার গ্র্যান্ডপার সাথে ডিল করার জন্য শুধু আমাকে বিয়ে করেছো, আর তোমার কাছেও এত বেশি টাকা নেই, তাই আমি তোমার টাকাগুলোকে তোমাকে ফিরিয়ে দিব। শ্যান বলে তুমি অ্যাক্টিং করতে থাকো, আর আমি অনেক ভালো করেই জানি যে তুমি এই টাকাগুলো আর কোনোদিনও দিবে না। সুমি বলে আমি সত্যি তোমার টাকাগুলোকে দিয়ে দিব, আর আজকে আমার একটা কোম্পানির মধ্যে জব হয়ে গেছে, এর সাথে আমি ফুড ডেলিভারি গার্লের কাজ করব আর অনেকগুলো টাকা জমিয়ে তোমার টাকাগুলোকে দিয়ে দিব। তার এই কথা শুনে ফুসেন ভাবে আমি কি তাকে ভুল ভাবলাম। তখন ওইখানে ফুসেনের অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে আসে আর তাকে ডাকতে লাগে। তার অ্যাসিস্ট্যান্টকে দেখে ফুসেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে সুমির চেহারাটা অন্যদিকে করে দেয়। ফুসেন তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে তাড়াতাড়ি করে ওইখান থেকে যাওয়ার জন্য। সুমি তখন ফুসেনকে অনেক ভালোভাবে দেখছিল আর ভাবে এই ছেলেটা সত্যি অনেক বেশি হ্যান্ডসাম। তখন তারা একে অপরের থেকে দূরে যায় আর সুমিতাকে বাই বলে ওইখান থেকে চলে যায়। তখনই চ্যান গাড়িতে এসে বসে আর তার অ্যাসিস্ট্যান্টকে ম্যারেজ সার্টিফিকেট রাখতে বলে। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে শক হয়ে যায় আর বলে বস আপনি কি সত্যি বিয়ে করে ফেলেছেন? শ্যান বলে আমি শুধু আমার গ্র্যান্ডপার জন্য এই বিয়েটাকে করেছি, আমি তো ওই মেয়েটাকে ভালোভাবে চিনিও না, আর তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবে ভুলবশত তুমি আমার আইডেন্টিটি ওই মেয়ের কাছে রিভিল করবে না। আর চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে কোম্পানির মধ্যে যেতে বলে যে কোম্পানিটা সে এখনই কিনেছে। আর আমরা দেখতে পাই যে সুমিও ওই কোম্পানির মধ্যে এসেছে জব ইন্টারভিউ দেওয়ার জন্য। সুমি এতগুলো পাবলিক দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে এটা এত বড় কোম্পানিও না, তবুও ইন্টারভিউ দেওয়ার জন্য এতগুলো লোক কিভাবে এসেছে। তখনই একটা মেয়ে বলে তুমি কি জানো না যে এই কোম্পানিটাকে ফু গ্রুপ কোম্পানি কিনে ফেলেছে, এই জন্য এইখানে জবের ডিমান্ড আরো বেশি হয়ে যাবে। আরেকটা মেয়ে বলে ফু গ্রুপ
এই সিটির সব থেকে বড় বিজনেস কোম্পানি। আর আমরা শুনেছি যে ফু গ্রুপের বস অনেক বেশি হ্যান্ডসাম। আর তারা খুশি হচ্ছিল যে যেই তার ওয়াইফ হবে সে অনেক বেশি খুশি হবে। আর তুমিও কি এখানে সিওর ওয়াইফ হওয়ার জন্য এসেছো? সুমি বলে আমি তো আগে থেকেই ম্যারেড। তখন ওই মেয়েরা খুশি হয়ে যায় যে কম্পিটিশনে কম লোক আছে। আর সুমি ভাবছিল যে তাকে কষ্ট করে টাকা ইনকাম করে শ্যানকে দিতে হবে। তখনই সুমির নাম নেয় আর সুমি ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। তখনই কোম্পানির মধ্যে ফুসেন আসে আর সুমি তো একে অপরকে দেখতেও পায় না। সুমি ইন্টারভিউ দেওয়ার জন্য যায় আর সুপারভাইজার তাকে একদমই খেয়াল করছিল না, তাকে গরিব মেয়ে ভেবে। তখনই ওইখানে একটা বড়লোক মেয়ে আসে, তার নাম ছিল জিয়াউ। সুপারভাইজার তাকে দেখে তার সাথে কথা বলতে লাগে যে আমি আপনার আঙ্কেলের সাথে আগেই কথা বলে নিয়েছি। ইন্টারভিউ শুরু হয়ে যায় আর সুমি তার সিভি দেখিয়ে তার ব্যাপারে বলতে লাগে। জিয়াও তাকে দেখে বলে আচ্ছা এটা তুমি? সুপারভাইজার বলে আপনি কি ওনাকে চিনেন? জিয়াও বলে আমি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম এই মেয়েটাও ওইখানেই পড়ালেখা করতো। আর কলেজের ফি দেওয়ার জন্য সে অনেকগুলো পার্ট টাইম জব করত। আর এই গরিব মেয়েটাকে আমি চিনি না। সুপারভাইজার সুমিকে জিজ্ঞাসা করে এর আগে আপনি কি জব করতেন? সুমি বলে আমি ফুড ডেলিভারি করতাম। এটা শোনার পর তারা সবাই হাসতে লাগে যে একটা ফুড ডেলিভারি গার্ল আমাদের কোম্পানিতে জব করবে। সুমি বলে এটাতে কি সমস্যা? আমার ফ্যামিলি কন্ডিশন ভালো না, তাই আমাকে এই জবটা করতে হয়েছে। কিন্তু আমি একটা ডিজাইনার হতে চাইতাম আর আমি আমার কাজের প্রতি লক্ষ্য করেছি। আর আপনারা আমার কাজ দেখুন যে আমার ডিজাইন ভালো নাকি না, আর ওই বেসিসেই জব দিই। সুপারভাইজাররা বলে তোমার মতো ফুড ডেলিভারি গার্ল কি কাজই বা করতে পারবে? আর তারা দুজনের থেকেই তাদের ডিজাইন গুলোকে চায়। জিয়াও ভাবে আমার ডিজাইনের কেউ কম্পিটিশনই করতে পারবে না, কারণ এগুলো আমি অনেক টাকা দিয়ে কিনেছি। তখন তারা দুজন ইন্টারভিউ এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের দুজনের ডিজাইনই সেম ছিল। সুমি আর জিয়াও এটাকে দেখে ফেলে আর জিয়াও সুমির উপরে দোষ দেয় যে সে আমার ডিজাইন গুলোকে কপি করেছে। সুমি বলে আমার উপরে মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করো, কারণ কলেজের সময়ে আমি এটার জন্য পুরস্কার পেয়েছি। জিয়াও ভাবে আমি যার থেকে ডিজাইন কিনেছিলাম এটা তারই ছিল। এই পৃথিবীটা কত ছোট, আমার আবারও তার সাথে দেখা হয়ে গেল। কিন্তু সে তবুও তার কথার মধ্যেই থাকে আর বলে এই ডিজাইনগুলো আমার, তুমি আমার থেকে কপি করেছো। তুমি বলে যদি এমন ব্যাপারই হয়ে থাকে তাহলে তুমি নিজেকে প্রুফ করো, আর এই ডিজাইনের পিছনে তোমার কি কনসেপ্ট ছিল? জিয়াও কিছু বলতে পারে না আর বলে এটা অনেক পুরনো কথা, আমার কিভাবেই বা মনে থাক। তুমি বলে তোমার মনে পড়ছে না নাকি তুমি মনে করতে পারছো না? আর জিয়াও তুমি স্বীকার করে নাও যে কলেজের সময়ও তুমি আমার থেকে এটাকে চুরি করেছিলে। আর আমার জিনিসগুলোকে তোমার বলা বন্ধ করো, তোমার কাছে টাকা আছে, এর মানে এই না যে তুমি সবকিছুকে নিতে পারবে। তখন ইন্টারভিউয়াররা ভাবতে লাগে যে জিয়াওয়ের আঙ্কেল এই কোম্পানির শেয়ার হোল্ডার, যদি তারা তার সাথে ভালো আচরণ করে তাহলে তারা ভালো একটা জায়গায় যেতে পারবে। আর সুমি তো গরিব মেয়ে, তাকে যদি আমরা বের করে দিই তাহলেও কেউ বুঝতে পারবে না। সুপারভাইজার জিয়াওকে কাজের জন্য নিয়ে দেয় আর সুমির ডিজাইনটাকে ফেলে দেয় আর তাকে কাজ থেকে বের করে দেয়। এটাকে দেখার পর জিয়াও ভাবে তার কি মনে হয়েছিল সে আমার থেকে জিততে পারবে। অন্যদিকে ফুসেন তার রুমের মধ্যে ছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর বলে আজকে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের দুজনের ডিজাইনই সেম। শ্যান বলে ইন্টারভিউয়ার কি ডিসাইড করলো? ইন্টারভিউয়ার বলে এই ডিজাইনটাকে তারা রিয়েল মনে করেছে। শ্যান বলে এটাকে দেখেই মনে হচ্ছে যে এটা ফেক, আর তারা কিভাবেই বা কাজ করে, এখনই আমাদের তাদেরকে হ্যান্ডেল করতে হবে। অন্যদিকে তুমি তাদের দুজনের উপরে চিৎকার করে যে আমি আপনাদের কোম্পানির মধ্যে কাজ করতে চাই না। এটা বলেই সে ওইখান থেকে চলে যেতে লাগে। তখনই এখানে শ্যান আসে আর তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায়। সুমিতাকে দেখে বলে তুমি এখানে কি করছো? তখন অন্য এমপ্লয়িরাও শ্যানের ওয়েলকাম করার জন্য আসে। এটা দেখে সুমি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি মিস্টার ফু? তখন শ্যান তাড়াতাড়ি করে তার অ্যাসিস্ট্যান্টের দিকে ইশারা করে আর বলে সে মিস্টার ফু। আর সে কোম্পানির নতুন সিইও। আর সে অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতে লাগে, তখন অ্যাসিস্ট্যান্টও তার সাথে অ্যাক্টিং করতে লাগে। আর আমি মিস্টার ফু, শ্যান বলে সে আপনাদের বস আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, আমি ওনার সামনে চলি তাই আমি তাড়াতাড়ি এসে পড়েছি। অ্যাসিস্ট্যান্ট বলে আমি বলেছিলাম যে তুমি একটু স্লো হাঁটো, কিন্তু তুমি কোনোদিনও আমার কথা শোনো না। দেখো এখানে সবাই ভুল বুঝতে লেগেছে, তুমি মিস্টার ফু। শ্যান তার কাছে ক্ষমা চায় যে পরের বার থেকে এমন কিছুই হবে না। সুপারভাইজাররা জিজ্ঞাসা করে আপনি আমাদের নতুন বস, আর ওনাকে ওয়েলকাম করে, আর আপনি হঠাৎ করে এইখানে কেন আসলেন? অ্যাসিস্ট্যান্ট বলে তোমরা ঠিকভাবে কাজ করছো না, তাই আমি এখানে তোমাদেরকে হ্যান্ডেল করার জন্য এসেছি। সুপারভাইজার বলে বস থামুন, আমি এখনই এই কপিক্যাট মেয়েটাকে এখান থেকে বের করছি। সুপারভাইজার সুমিকে ধরে ওইখান থেকে বের করতে লাগে। এটা দেখে শ্যান তার উপরে চিৎকার করে আর বলে বের তো তোমাকে হয়ে যাওয়ার দরকার। সুপারভাইজার বলে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে
হয়ে আমাদের মাঝখানে কথা কেন বলছো? শ্যান ভাবে আমি তো এখন অ্যাসিস্ট্যান্ট, আমি তার উপরে কোনো কথাই বলতে পারবো না। শ্যান বলে আমি বসের বলাতেই তোমাদেরকে বলছি তোমরা কিভাবে কাজ করছো। তোমরা বুঝতে পারোনি যে কোন ডিজাইনটা আসল ছিল। তোমরা আবারও ডিজাইনটাকে চেক করে ফিগার আউট করো। আর সুমির ডিজাইনটা দেখেই তো মনে হচ্ছে এটা রিয়েল, আর এই জিয়াও মেয়েটার ডিজাইনটা ফেক। সুপারভাইজার আবারও ভালোভাবে চেক করে বলে বস আপনি একদমই ঠিক বলছেন, আমার ভুল হয়ে গেছে। চ্যান বলে তোমার ভুল হয়েছিল নাকি তুমি ইচ্ছে করে এমনটা করেছো? অ্যাসিস্ট্যান্টও বলতে লাগে হ্যাঁ তোমরা এই কোম্পানিতে থাকার একদমই যোগ্য না। আর জিয়াওকে বলে তোমাকে ইন্টারভিউ থেকে ডিসকোয়ালিফাইড করা হলো। তখন সবাই অ্যাসিস্ট্যান্টের কাছে ক্ষমা চেতে লাগে যে মিস্টার ফু আমাদেরকে ক্ষমা করে দিন আর আমাদেরকে কোম্পানি থেকে বের করবেন না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাদের কথা শুনে না। আর সুমিকে বলে তোমার ডিজাইন অনেক বেশি ভালো, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন হবে? সুমি এটা শুনে খুশি হয়ে যায় আর হ্যাঁ বলে। চ্যান তাকে দেখে ভাবে আমার মনে হয়নি যে এই মেয়েটা এত বেশি ট্যালেন্টেড, আমি তাকে আন্ডার এস্টিমেট করেছি। পরের দিন এসে কোম্পানি থেকে বাইরে যায়। তখনই সুমি তার কাছে আসে আর বলে তুমি তো আমাকে বলেছিলে যে তোমার কাছে ভালো কোনো জব নেই, আর তুমি মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট কিভাবেই বা হয়ে গেলে? শ্যান বলে আমি মিস্টার ফুয়ের ড্রাইভার ছিলাম আর ছোটখাটো কাজ করে দিতাম, আর উনি খুশি হয়ে আমাকে তার অ্যাসিস্ট্যান্ট পজিশনে কাজ করতে দিয়ে দেয়। আর সে ভাবতে লাগে তুমি তো এক না একদিন নিশ্চয়ই জেনে যাবে যে আমি এই কোম্পানির সিইও। সুমি তার কথাতে বিশ্বাস করে ফেলে আর বলে তুমি মিস্টার ফুয়ের ড্রাইভার। চ্যান বলে হ্যাঁ তুমি একদমই ঠিক ভেবেছ, আর আজকে আমারও কাজের প্রথম দিন। সুমি তাকে ধন্যবাদ বলে। চ্যান বলে ধন্যবাদ বলার কোনো ব্যাপার না, তোমার ডিজাইনটাই সব থেকে বেস্ট ছিল আর তোমাকে ক্রেডিট পাওয়ার উচিত ছিল, আর আমি তো কিছু করিনি, এই সব কিছু মিস্টার ফুই ডিসাইড করেছে। সুমি বলে আজকে রাত্রে কি তুমি আমার বাসার মধ্যে থাকবে? চ্যান বলে তুমি এসব কিছু কি বলছো, আমরা নিশ্চয়ই ম্যারিড, কিন্তু আমরা একে অপরকে চিনি 24 ঘন্টাও হয়নি, আমরা তো একে অপরের সাথে ইমোশনালি কানেক্টেড না, আর আমরা একে অপরের সাথে কিভাবেই বা থাকবো? এটা বলেই সে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। সুমি ভাবে সে আমার কথাটাকেও কমপ্লিট হতে দেয়নি। রাত্রে সুমি তার বাসার মধ্যে ছিল আর ভাবে এই শ্যানটা কত বেশি বোকা, আমি তাকে আমার বাসার মধ্যে থাকার জন্য এই জন্য বলছিলাম যাতে তার রেন্ট না লাগে, কিন্তু সে আমার এত ভালো অফারটাকে অ্যাকসেপ্ট করতে চায়নি। তখনই তার দরজার মধ্যে নক হয় আর আমরা দেখতে পাই যে শ্যান তার কাপড় চোপড় নিয়ে ওইখানে এসেছে। সুমি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি এখানে কিভাবে আসলে? শ্যান বলে গ্র্যান্ডপার জন্য। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই গ্র্যান্ডপা জোর করে তাকে বাসা থেকে বের করে দেয় আর বলে তুমি গিয়ে সুমির বাসার মধ্যে থাকো, তাহলেই তো আমি গ্রেট গ্র্যান্ডসন পাপ। এই জন্যই সে সুমির বাসার মধ্যে থাকার জন্য এসে পড়েছে। আর সে সুমিকে বলে আমার ল্যান্ডলর্ড আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর আমার কাছে থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি এইখানে এসেছি। সুমি বলে আমি জানতাম এমন রিজনই হবে, আর সে তাকে তার বাসায় নিয়ে আসে আর সে তার জন্য পানি নেওয়ার জন্য চলে যায়। তখন সেন তার বাসাটাকে নোটিস করে যে এখানে সব জিনিসপত্র অনেক বেশি পুরনো। সেন তো ফ্লোর দেখেও ভয় পাচ্ছিল যে এত পুরনো এটা ভেঙে না যায়। সে ওইখানে বসার পরই সুমিও ওইখানে এসে বসে। তখনই ওইখানকার লাইট চলে যায় আর সেন ভয় পেয়ে তার উপরে উঠে যায়। সেন চিৎকার করছিল, তখন সুমি তার উপরে হাসে আর বলে তুমি এত বেশি বড় হয়ে গেছো তবুও তুমি অন্ধকারকে ভয় পাও, আর তোমার বিহেভিয়ার দেখে মনে হচ্ছে না যে তুমি ভাড়া বাসায় থাকতে। শ্যান বলে এমন ব্যাপার না, আর এই জায়গাটা নতুন তাই আমি এমন আচরণ করছি। তুমি বলে দাঁড়াও আমি গিয়ে চেক করছি, আর সে লাইট লাগিয়ে দেয়। আর তুমি আমার জন্য ওয়েট করো, আমি তোমার জন্য কিছু রান্না করে আনছি। শ্যান বলে এটা দরকার নেই, তুমি খাও, আমার খিদে নেই। তখনই তার পেটের থেকে আওয়াজ আসে। চ্যান বলে ঠিক আছে আমিও খেয়ে নিই। পরের দিনে সুমি যে খাবারগুলো তৈরি করেছিল এটা চ্যানের অনেক বেশি ভালো লাগে। শ্যান বলে তুমি তো মিস্টার লিউর থেকেও অনেক ভালো খাবার তৈরি করেছো। সে ভুলবশত তার মেয়েদের নাম নিয়ে নেয়। সুমি বলে এইটা কে? শ্যান বলে এইটা আমার ফ্রেন্ডের সিস্টার। আর তুমি এত ভালো কুকিং কিভাবে পারো, আর তুমি এতগুলো কাজ কিভাবেই বা করতে পারো? সুমি বলে আমার বাবা আমার মাকে চিট করেছিল, এরপরে আমি আমার মায়ের সাথেই থাকতাম। মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার উপরে সব দায়িত্ব এসে পড়ে, আর রান্না করতে করতে আমি ভালো রান্না শিখে যাই। এখন তুমি বাসার মধ্যে রেস্ট করো, আর আমি আমার ফুড ডেলিভারির কাজে যাচ্ছি। চ্যান বলে তুমি এত রাতেও কাজ করো, আমি তোমাকে একা যেতে দিতে পারবো না। পরের দিন আমরা দেখতে পাই যে শ্যানও সুমির সাথে ফুড ডেলিভারি দেওয়ার জন্য চলে যায়। শ্যান বলে ডেলিভারি কাজটা তো অনেক বেশি ডেঞ্জারাস, তোমাকে অনেক জায়গায় যেতে হয়, আর লিফট ছাড়া বিল্ডিং এ এত তাড়া বিয়ে তোমাকে ফুড ডেলিভারি করতে হয়। সুমি বলে আমি তোমাকে বলেছিলাম যে তোমার সাথে দরকার নেই, কিন্তু তুমি ইচ্ছে করেই এসেছো। শ্যান বলে এখন থেকে তুমি এই কাজটাকে করবে না, কারণ এই কাজটা অনেক বেশি কঠিন। সুমি বলে যদি আমি জব না করি তাহলে কি তুমি আমাকে সাপোর্ট করবে?
করবে। চ্যান বলে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করব। সুমি বলে তোমার কাছে এখন টাকা নেই আর তুমি আমাকে সাপোর্ট করার কথা বলছো। তুমি শুধু নিজের খেয়াল রাখো, এটাই আমার জন্য যথেষ্ট। তখনই একটা গাড়ি তাদেরকে হিট করে আর এই গাড়ির মধ্যে ছিল জিয়াও আর তার বয়ফ্রেন্ড। আর জিয়াও গাড়ি থেকে বের হয়ে তার উপরে চিৎকার করতে লাগে যে দেখো তুমি আমার বয়ফ্রেন্ডের গাড়ির অবস্থা কি করে ফেলেছো। সুমি বলে তুমি এসব কিছু কি বলছো, আর তোমরা আমাদেরকে হিট করেছো, আমরা না। জিয়াও রাজি হচ্ছিল না আর বলে তোমরাই আমাদের গাড়িটাকে হিট করেছো, আর এই গাড়ির মধ্যে যে দাগ পড়েছে এটার জন্য তোমাদেরকে টাকা দিতে হবে। 50,000 টাকা না দিয়ে তোমরা এখান থেকে যেতে পারবে না। চ্যান বলে তোমরা আমার ওয়াইফকে কেন ফাঁসাচ্ছ, আর আমরা তোমার গাড়ির সাথে কিছুই করিনি, এই জন্য আমাদেরকে এখন ডিস্টার্ব করবে না। জিয়া বলে আচ্ছা তুমি তার হাজবেন্ড, এই জন্য আজকে কোম্পানিতে তুমি তার সঙ্গ দিচ্ছিলে, তুমি কি জানো না যে তুমি একটা ড্রাইভার? তুমি নিজেকে কি ভাবো? সুমি বলে আমার হাজবেন্ড ড্রাইভার হয়েছে তো কি হয়েছে, তোমার তাতে কি, সে আমার হাজবেন্ড। জিয়ার বয়ফ্রেন্ড বলে আজকে কি কোম্পানিতে সে তোমাদেরকে বুলি করছিল? আর সে শ্যানের সাথে ঝগড়া করতে লাগে আর শ্যানের ঘড়ি দেখে বলে তুমি দামি ঘড়ির একটা কপি পড়েছো। শ্যান তাড়াতাড়ি করে তার ঘড়িটাকে পকেটের মধ্যে রেখে দেয় আর ভাবে আমি এক্সপোজ হওয়ার থেকে বেঁচে গেছি। তখন জিয়াও আর তার বয়ফ্রেন্ড সুমিকে নিয়ে মজা করতে লাগে। সুমি অনেক বেশি রেগে যায়। চ্যান টাকা চাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু সুমি তাকে বারণ করছিল। শ্যান বলে মিস্টার ফু আমাকে স্যালারি দিয়ে দিয়েছে, আমি যদি তাদেরকে টাকাও দেই তাহলেও আমার টাকা কমবে না। জিয়াও আর তার বয়ফ্রেন্ড টাকা নেওয়ার পরেও তাদেরকে কথা শুনিয়ে ওইখান থেকে চলে যায়। সুমি অনেক বেশি রেগে যাচ্ছিল, তখন চ্যান তাকে কন্ট্রোল করে। একটু পরে জিয়াও আর তার বয়ফ্রেন্ডের গাড়ি আরেকটা গাড়ির সাথে ধাক্কা লাগে আর অন্য গাড়ির লোকটা তাদের থেকে টাকা চাইতে লাগে। তারা 50,000 টাকা দেওয়ার কথা বলে কিন্তু সে তাদের থেকে আরো বেশি টাকা চায় আর তাদেরকে টাকা দিতে হয়। এটা দেখে সুমি আর তার হাজবেন্ড অনেক বেশি খুশি হয় আর সুমি জিয়াওকে নিয়ে মজা করে ওইখান থেকে চলে যায়। তখনই অন্য গাড়ির মালিকটা শ্যানকে ইশারা করে আর শ্যানও তাকে ইশারা করে। তারা দুজন একে অপরের সাথে জড়িত ছিল। বাসায় আসার পর সুমি অনেক বেশি খুশি ছিল আর বলে জিয়াওয়ের রিয়াকশনটা অনেক বেশি ভালো ছিল, সে অনেক বেশি রেগে গেছিল। সুমির পাটা মচকে দেয় তাই শ্যান তার পায়ের মধ্যে আইস লাগিয়ে দিচ্ছিল আর বলে তুমি যদি কোনোদিনও জানতে পারো যে আমি অনেক বেশি রিচ তাহলে তুমি কি করবে। সুমি তাকে দেখছিল। শ্যান বলে আমি তো মজা করছিলাম, এটাকে নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। সুমি বলে তাহলে ব্যাপার না, আর আমি মিথ্যাবাদী লোকেদেরকে একদমই পছন্দ করি না, কারণ আমার বাবা আমার মাকে সবসময় মিথ্যে কথা বলতো, তাই আমি মিথ্যাবাদীদেরকে ঘৃণা করি। আর আমি তো এইটাই চাই যে তুমি যদি ফিউচারও আমাকে কোনোদিনও মিথ্যে কথা না বলো। শ্যান তো এটা শোনার পর অনেক বেশি ভয় পেয়ে যায় যে এখন সে তাকে সত্যিটা কিভাবে বলবে আর সে তাকে স্লিপার পরিয়ে দেয়। তখন তারা দুজন অনেক বেশি ক্লোজ এসে পড়েছিল। তখনই বাইরে বজ্রপাত হয় আর তারা দূরে চলে যায়। সুমি বলে কালকে আমাকে তাড়াতাড়ি কাজের জন্য যেতে হবে, তাই আমি ঘুমানোর জন্য যাচ্ছি। এটা বলেই সে তার রুমে চলে যায়। পরের দিন শ্যান তার ওই এমপ্লয়ারের সাথে কথা বলছিল আর তার কাজের জন্য তাকে বোনাস দিতে বলে আর বলে তুমি তাড়াতাড়ি করে এখান থেকে যাও, যদি সুমি আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে আমাকে সুমিকে অনেক কিছু এক্সপ্লেন করতে হবে। তখন ওইখানে সুমি সত্যি এসে পড়ে আর শ্যান অ্যাক্টিং করতে লাগে যে আমি শুধু এই গাড়ির সাথে ছবি তুলছিলাম আর এমপ্লয়িটা তাড়াতাড়ি করে ওইখান থেকে যায়। আর সুমি তখন তাকে টিফিন দেয় আর বলে চলো আমরা দুজন একসাথে কোম্পানির মধ্যে যাই। আর তারা একসাথে খুশি হয়ে কোম্পানির মধ্যে যাচ্ছিল। সুমি কোম্পানিতে যাওয়ার পরে সব কলিগদের সাথে দেখা করে। তখন এখানে জিয়াও আর সুপারভাইজার আসে। তাকে দেখে সুমি বলে তোমাকে তো ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল। জিয়া বলে এটা তোমাদের জন্য পসিবল, আর আমি অনেক বেশি পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করি। সুপারভাইজার বলে তুমি হয়তো জানো না জিয়াওয়ের আঙ্কেল এই কোম্পানির শেয়ার হোল্ডার। সুমি বলে আচ্ছা তাহলে তুমি কানেকশন ধারা এসেছো। তখন জিয়াও তার হাতের মধ্যে তার আর সুপারভাইজারদের ফাইল দিয়ে দেয় আর বলে এখন তোমাকে এই সব ফাইলগুলোর কাজ কমপ্লিট করতে হবে। তুমি বলে আমি কেন তোমাদের কাজগুলোকে করব। জিয়াও বলে তুমি যদি না চাও আমার আঙ্কেল তোমাকে কোম্পানি থেকে বের করে দিক তাহলে তুমি তাড়াতাড়ি করে এই কাজগুলোকে করো। তুমি তখন ফাইলগুলোকে নিচে ফেলে দেয় আর বলে আমি এই কাজগুলোকে করতে পারবো না। জিয়াও তাকে হুমকি দেয় তুমি যদি এই কাজগুলোকে না করো তাহলে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিব আর এই সঙ্গে তোমার হাজবেন্ডকেও বের করে দিব। তুমি ভাবে আমি নিজের জন্য আমার হাজবেন্ডের জবটাকে রিস্কের মধ্যে ফেলতে পারি না, তাই সে চুপচাপ তাদের কাজগুলোকে করার জন্য রাজি হয়ে যায় আর তারা তিনজন ওইখান থেকে চলে যায়। তখন তার একটা কলিগ তাকে এই কাজের মধ্যে সাহায্য করার জন্য বলে। তখন জিয়া বলে তুমি যদি তার সাহায্য করো তাহলে আমি সুমির সাথে সাথে তোমাকেও এই কোম্পানি থেকে বের করে দিব। সুমি বলে থাক আমি এই কাজগুলোকে নিজেই করতে পারবো। পরের দিনে শ্যান তাকে কল করে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো। সুমি বলে এখন আমি একদমই ফ্রি না,
কারণ আমাকে ওভারটাইম করতে হবে। চ্যান তখন তার অ্যাসিস্ট্যান্টের উপরে চিৎকার করে যে আমার ওয়াইফকে এত বেশি কাজ কে করতে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমিও এই ব্যাপারে জানি না, কিন্তু যে আপনার ওয়াইফকে এই কাজগুলোকে দিয়েছে আমি এই ব্যাপারে খোঁজ নিয়ে ওই এমপ্লয়টাকে শাস্তি দিব। পরের দিনে লাঞ্চের সময় হয়ে যায় আর শ্যান সুমির খাবারগুলোকে অনেক মজার সাথে খাচ্ছিল। পরের দিনে রাতে যখন সুমি ওভারটাইম কাজ করছিল তখনই শ্যান তার কাছে আসে আর সে জানতে পারে যে জিয়াও তার প্রজেক্টের কাজটা সুমিকে করতে বলেছে। চ্যান বলে, তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, তাই তুমি এই কাজগুলোকে রেখে দাও, আর যেগুলো বাকি আছে সবকিছুই আমি করে দিই। অ্যাসিস্ট্যান্ট আমাকে অনেক বেশি ট্রেনিং দিয়েছে, তাই আমি এসব কাজও করতে পারি। সুমি তার কথা শুনে রেস্ট করতে লাগে আর চ্যান এই প্রজেক্টের ফাইলের মধ্যে কিছু কিছু ড্র করতে লাগে। পরের দিনে তারা দুজন বাসে এসে পড়ে আর শ্যান লক্ষ্য করে যে সুমি আজকে তার লাঞ্চটা খেতে পারেনি আর তার খাবারটা এভাবেই পড়েছিল আর তার খাবারের মধ্যে এত বেশি ডিশেস ছিল না। এটা দেখে শ্যানের অনেক বেশি খারাপ লাগে আর সে এই ব্যাপারে সুমিকে জিজ্ঞাসা করে। সুমি বলে, আমি টাকা সেভ করছি তোমাকে তোমার টাকাটা পরিশোধ করার জন্য। তখন চ্যান তাকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে আমাকে কোনো টাকা দেওয়ারই দরকার নেই, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, এখন থেকে আমার দায়িত্ব তোমার খেয়াল রাখা আর আমার টাকাগুলো তোমার, তোমাকে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এগুলো বলে চ্যান তার রুমে ঘুমানোর জন্য চলে যায় আর সুমি অনেক বেশি খুশি ছিল। পরের দিন ডিরেক্টর সুমির তৈরি করা প্রজেক্টের প্রশংসা করে যে তুমি অনেক ভালোভাবে কাজ করেছো আর জিয়ার উপরে চিৎকার করে আর বলে, তোমরা এগুলো কি ড্র করেছো? কারণ শ্যান তাদের প্রজেক্ট তৈরি করার জায়গায় কিছু না কিছু ড্র করে দিয়েছিল। জিয়া বলে, এইগুলো সুমি করেছে। সুমি বলে, আমি কেন এগুলো করব, আর তোমার প্রজেক্টের কাজও কি আমাকে করতে হবে? তখন জিয়াও আর কিছুই বলতে পারে না, কারণ সে তার কাজগুলোকে সুমিকে করতে দিয়েছিল। তখন ডিরেক্টর জিয়াওকে বকা দেয় আর সুমিকে একটা কম্পিটিশনে ইনভাইট করে আর তাকে বোনাস দেয়। এটা দেখে সুমি অনেক বেশি খুশি হয়ে যায় আর ডাইরেক্টর শ্যানকে কল করে বলে, বস আপনি যেমনটা বলেছিলেন আমি এমনটাই করেছি। শ্যান তখন খুশি হয়ে যায় আর বলে, আমি তোমাকে বোনাস দিয়ে দিব। পরের দিনে সুমি তার কলিগের সাথে ইভেন্টে যাওয়ার ব্যাপারে কথা বলছিল। তখনই জিয়া ওইখানে যায় আর তার ইনভিটেশন কার্ডটাকে ছিঁড়ে ফেলে যাতে সে ইভেন্টের মধ্যে যেতে না পারে। সুমিও তাকে কিছুই বলে না, কিন্তু সে বাসায় আসার পরে অনেক বেশি আপসেট ছিল আর তার ছিঁড়া ইনভিটেশন কার্ডটা দেখে চ্যান সবকিছুই বুঝে যায় আর সে তাকে তার ভিআইপি ইনভিটেশন কার্ডটা দিয়ে দেয়। সুমি এটা দেখে বলে, তুমি যদি তোমার ইনভিটেশন কার্ডটা আমাকে দিয়ে দাও তাহলে তুমি ওইখানে কিভাবে যাবে? শ্যান ভাবে, এটা তো আমারই মিটিং আর আমাকে কেই বা আটকাবে। শ্যান বলে, আমি যেভাবেই হোক লুকিয়ে ভিতরে চলে যাব। তখনই তাদের দরজার মধ্যে কেউ নক করে আর সুমি গিয়ে দরজাটাকে খোলে। ওইখানে সেনের মা এসেছিল আর উনি তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল। সেন তো তার মাকে দেখে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার মায়ের কাছে আসে আর বলে, মা আপনি তো অ্যাব্রোডে ছিলেন, আপনি এখানে কিভাবে আসলেন? মা বলে, তুমি বিয়ে করে ফেলেছো আর আমাকে এই ব্যাপারে জানাওনি। আমার তো মনে হচ্ছিল তুমি ছেলেদেরকে পছন্দ করো। শ্যান বলে, মা আপনি আমার ব্যাপারে এসব কিছু কি বলছেন? মা বলে, আমি এখানে আমার ডটার ইন লর সাথে দেখা করার জন্য। আর শ্যানের মা সুমিকে দেখে তার অনেক বেশি প্রশংসা করতে লাগে যে তুমি অনেক বেশি সুন্দরী, আর উনি গার্ডকে দেখে সুমিকে অনেক দামি দামি গিফট দিচ্ছিল। তখন শ্যান তার মাকে তাড়াতাড়ি করে সাইডে নিয়ে যায় আর তার মাকে বোঝাতে লাগে যে মা আমার ব্যাপারে তুমি কিছুই জানে না, আর আপনি যদি এমন আচরণ করেন তাহলে আপনার ডটার ইন ল আমাকে ছেড়ে চলে যাবে। তখন মাও তার কথা বুঝতে পারে আর তারা দুজন একসাথে হয়ে বলে, আমার মা একজন অ্যাক্ট্রেস, উনি সবসময় অ্যাক্টিং করতে থাকে আর তুমি যা কিছু দেখছো এই সব কিছু একটা অ্যাক্ট। সুমি তো তাদের কথাগুলোতে বিশ্বাস করে ফেলে আর বলে, আন্টি আপনি তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারেন। তারপরে চ্যানের মা সুমিকে একটা নেকলেস আর ড্রেস গিফট করে, যেটাকে তুমি গ্রহণ করছিল না। শ্যান বলে, নিয়ে নাও, এমনি তো জুয়েলারি এক্সিবিশনের জন্য তোমার একটা ড্রেসের দরকার ছিল। আর শ্যান তাড়াতাড়ি করে তার মাকে বাসায় পাঠাতে লাগে, এটা বলে যে আপনি যদি আর বেশিক্ষণ এইখানে থাকেন তাহলে আমাদের সত্যিটা আপনি বলেই দিবেন। পরের দিন জিয়াও তার ফ্রেন্ডদের সাথে ওই ইভেন্টের মধ্যে আসে। তখনই তারা সুমিকে দেখতে পায় আর তাকে এত ভালো ড্রেসে দেখে তারা অনেক বেশি জেলাস হয়ে যায় আর ভাবে তার কাছে কোনো ইনভিটেশন নেই, তাই তাকে ভিতরে যেতে দেওয়া হবে না। তখনই সুমি তার কার্ড দেখায় আর সেক্রেটারি গার্ড তাকে ভিতরে যেতে দেয়। এটা দেখে সিং সেক্রেটারি গার্ডকে জিজ্ঞাসা করে, তুমি তাকে ভিতরে কেন যেতে দিলে? গার্ড তাদেরকে বলে ওনার কাছে ভিআইপি কার্ড ছিল। এটা শোনার পর তো তারা অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে তার কাছে ভিআইপি কার্ড কোথা থেকেই বা আসলো, আর সে কি মিস্টার ফুকে চিনে? পার্টির মধ্যে জিয়া ফেক নেকলেস পরে এসেছিল আর ভাবতে লাগে যে এই নেকলেসের ব্যাপারে কেউই জানতে পারবে না, কারণ এই নেকলেসটা অনেক বেশি এক্সপেন্স আর যে এই নেকলেসটাকে কিনেছিল সে মিস্টিরিয়াস পারসন। এটা দেখার পরে সবাই তার প্রশংসা করছিল যে তার কাছে অনেক দামি একটা নেকলেস আছে। তখনই তারা সুমিকে দেখতে পায় আর সেও সেম নেকলেসটাকেই পরে এসেছিল। এটা দেখার পর সবাই কথা বলা বলি করতে লাগে যে এই দুইটার মধ্যে কোনটা আসল আর কোনটা নকল।
কারণ এই নেকলেসটা একটাই অরিজিনাল আর একটা তো ফেকই হবে। জিয়াও তখন সবার সামনে নিজের নেকলেসটাকে আসল বলছিল আর সুমিরটাকে ফেক বলে দেয়। তখন সবাই সুমির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে যে সে কিভাবে ফেক একটা নেকলেস পরে এসেছে। তখনই এখানে শ্যান আসে আর বলে আমি এখানে জুয়েলারি টেস্ট করানোর জন্য কাউকে ডেকে নেই, তখনই বোঝা যাবে যে কার্ডটা আসল আর কার্ডটা নকল। আর সে সুমির নেকলেসটাকে টেস্ট করায় আর সবাইকে দেখায় যে এটা ফেক না। তখন ওইখানে সবাই জেনে যায় যে জিয়াঙ্কের জুয়েলারিটা ফেক আর জিয়াওকে নিয়ে সবাই উল্টাপাল্টা বলতে লাগে। তখন জিয়া ওইখানে তার আঙ্কেলকে ডেকে নেয় তার সঙ্গ দেওয়ার জন্য। যখনই তার আঙ্কেল ওইখানে আসে সে তো শ্যানকে দেখেই চিনে যায় আর ভয় পেতে লাগে। শ্যান তখন তাকে ইশারা করে সে যাতে তার আইডেন্টিটি রিভিল না করে। জিয়াও তখন তার আঙ্কেলকে তার সাইড নিতে বলছিল, তখন তার আঙ্কেল তাকে থাপ্পড় মেরে দেয় আর তাকে বলে তুমি উল্টাপাল্টা আচরণ করে আমার জন্য সমস্যা ক্রিয়েট করবে না। ইভেন্ট শেষ হওয়ার পরে আঙ্কেল বাইরে এসে পড়ে আর জিয়াওকে বলে দেয় যে সুমির হাজবেন্ড আর কেউই না মিস্টার ফু, আর তুমি যদি তার সাথে শত্রুতা করতে চাও তাহলে করতে পারো, আমাকে এটার মধ্যে আনবে না। এটা বলে আঙ্কেল ওইখান থেকে চলে যায়। কিন্তু জিয়াওয়ের এখনো বিশেষ হচ্ছিল না আর সে ভাবে এটা কিভাবেই বা হতে পারে। অন্যদিকে সুমিও চেনের উপরে অনেক বেশি রেগেছিল। সুমি বলে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো, আর তুমি আমাকে মিথ্যে বলছো না তো? এমনটা তো না যে তুমি মিস্টার ফু, এজন্য তুমি সবসময় আমার সাহায্য করতে পারো। শ্যান বলে একদমই না। তখনই ওইখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে আর সে মিস্টার ফু হওয়ার অ্যাক্টিং করে সুমিকে বিশ্বাস করায়। শ্যান শুধু তার অ্যাসিস্ট্যান্ট। সুমি তার কথাতে বিশ্বাস করে ফেলে আর শ্যানের থেকে ক্ষমা চায় তাকে সন্দেহ করার জন্য। শ্যান বলে আমি তো তোমাকে বলেছি যে আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি না আর আমার কোনো সিগারেট নেই। তখনই ওইখানে শ্যানের বলাতে শ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে 1 মিলিয়ন টাকা বোনাস দিয়ে দেয়। সুমি এতগুলো টাকা দেখে খুশি হয়ে যায় আর তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন অ্যাসিস্ট্যান্ট বারণ করে দেয় আর বলে এই টাকাগুলো তোমার আর তুমি ইচ্ছে মতন খরচ করতে পারো। আর অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনের হাত একসাথে করে তাদেরকে গুড লাক বলে ওইখান থেকে চলে যায়। আর শ্যান সুমিকে কোলে উঠিয়ে বাসায় নিয়ে আসে আর সে তার কেয়ার করছিল আর তাকে বলছিল যে সে যাতে তার উপরে রাগ না করে। সুমির রাগ ভেঙে যায় আর বলে পরের বার থেকে তুমি আমাকে আর মিথ্যে কথা বলবে না, বুঝতে পেরেছ? আর বলে এমনটা তো না যে মিস্টার ফু আমাকে পছন্দ করে, উনি আমার অনেক বেশি সাহায্য করছে আর উনি আমাকে টাকাও দিয়েছে। শ্যান আপসেট হয়ে জিজ্ঞাসা করে তুমি কি তাকে পছন্দ করতে লেগেছ? সুমি বলে একদমই না, আমি এমন মেয়ে না যে টাকা দেখলেই রিচ ছেলেদের কাছে চলে যাব। শ্যান খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে মিস্টার ফু যে তোমাকে টাকাগুলো দিয়েছে এগুলো দিয়ে তুমি কি করবে? বাড়ি কিনবে নাকি গাড়ি কিনবে নাকি অন্য কিছু? সুমি বলে কালকে আমি তোমাকে একটা জায়গার মধ্যে নিয়ে যাব। পরের দিন তুমি চ্যানকে নিয়ে একটা অনাথ আশ্রমে যায় আর সে 1 মিলিয়নের কার্ডটা অরফেনেজে দিয়ে দেয়। আর সে শ্যানকে নিয়ে সব বাচ্চাদের সাথে দেখা করতে যায়। বাচ্চারা সুমিকে দেখে অনেক বেশি খুশি ছিল আর জিজ্ঞাসা করতে লাগে এই ছেলেটা কি আপনার বয়ফ্রেন্ড? সুমি বলে না, এটা আমার হাজবেন্ড। বাচ্চারা বলে আমরা টিভির মধ্যে দেখেছিলাম যে কাপড়রা কিস করে, তাই আপনারাও কিস করেন। সুমি বলছিল তোমরা বাচ্চা আর তোমরা এমন কথা কিভাবেই বা বলতে পারো? তখন চ্যান তাকে কিস করে আর বলে আমি শুধু বাচ্চাদের উইশটাকে পূরণ করছিলাম। এটা বলে সে তাড়াতাড়ি করে বাচ্চাদের সাথে খেলার জন্য চলে যায়। পরের দিন সুমি কোম্পানিতে ছিল, তখনই তার কাছে তার আন্টি কল করে আর সুমিকে ফোর্স করছিল যে তোমাকে আমাদের সাথে ডিনার ডেটে যেতে হবে। সুমি এই ব্যাপারটা চ্যানকে কল করে বলে দেয় যে আজকে আমরা দুজন একসাথে বাসায় যেতে পারবো না, কারণ আজকে আমাকে আমার আঙ্কেল আন্টির সাথে ডিনারে যেতে হবে। চ্যান বলে ঠিক আছে, তাহলে আমি ওইখানে তোমাকে পিক করার জন্য যাবো। অন্যদিকে আমরা দেখতে পাই যে সুমির আঙ্কেল আন্টি তার জন্য একটা ব্লাইন্ড ডেট ফিক্স করে রেখেছিল। সে অনেক রিচ আর খারাপ ছেলে ছিল। সুমির আঙ্কেল আন্টি তাকে বলে তোমার ব্লাইন্ড ডেট কত বেশি ভালো, তুমি তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। সুমি বলে আচ্ছা আপনারা আমাকে ব্লাইন্ড ডেটের জন্য ডেকেছিলেন, আপনারা যদি আমাকে আগে বলতেন তাহলে আমি কোনোদিনও এইখানে আসতাম না। আর আমি তো বিবাহিত আর আমি অন্য কাউকেই বিয়ে করতে পারবো না। আর সে তার ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দেয় আর বলে এখন আর আপনারা আমাকে জোর করতে পারবেন না। তখন তার আন্টি তার উপরে রাগ করতে লাগে যে বিয়ে তো তোমাকে করতেই হবে, কারণ আমি ব্রাইড প্রাইস পাইনি। আন্টি তার মা আর ছেলেটার সাথে ব্রাইড প্রাইস নিয়ে ডিল করতে লাগে আর তারা টাকা নিয়ে দর কষাকষি করছিল। এটা দেখে সুমি বলে আপনারা কি আমাকে মার্কেটের পণ্য ভেবে রেখেছেন নাকি? আর আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি বিবাহিত আর আমি কোনো বিয়ে করতে পারবো না। এটা বলেই তুমি ওইখান থেকে যাচ্ছিল, তখন তার আন্টি তাকে থামায় আর বলে তোমার মা মারা গেছে, এখন তোমার ফ্যামিলি মেম্বার আমরাই আছি আর এই জন্য তোমাকে আমাদের কথাগুলোকে শুনতে হবে। ছেলেটা সুমির জন্য ব্রাইড প্রাইস দিয়ে দেয় আর তার হাত ধরে বলে এখন তুমি আমার সাথে যাবে। সুমি তখন তার থেকে তার হাতটাকে ছাড়ানোর চেষ্টা করছিল, তখনই ওইখানে শ্যান আসে। ছেলেটা চ্যানকে দেখে বলতে লাগে তুমি এই গরিব ছেলেটার সাথে আছো, তুমি আমার সাথে এসে পড়ো আর আমি অনেক বেশি রিচ। সুমি বলে আমার হাজবেন্ড রিচ নয় তো কি হয়েছে, কিন্তু সে অনেক বেশি কেয়ারিং আর ভালো।
আমি যদি এত ভালো আর হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে দেই তাহলে তো আমি অন্ধই হব। তখন শ্যান ওই ছেলের কোম্পানির সাথে তাদের কোম্পানির সব ডিলগুলোকেই ক্যান্সেল করে দেয়। ছেলেটা এটা দেখার পর অনেক বেশি কান্না করতে লাগে আর সে সুমির আঙ্কেল আন্টিকে বলে পরের বার সুমির সাথে আপনারা এমন আচরণ করবেন না। এটা শুনে আঙ্কেল আন্টি অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াওকে দেখতে পাই সে ডিটেকটিভ লাগিয়ে সুমির ব্যাপারে সব ইনফরমেশন নিয়েছিল যে সুমির হাজবেন্ড আর কেউই না মিস্টার ফু। জিয়াও সুমির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই ইনফরমেশনটা শ্যানের এক্স গার্লফ্রেন্ডকে দিতে বলে। পরের দিন সুমি কমরেতে ছিল, তখনই ওইখানে শ্যানের এক্স গার্লফ্রেন্ড বানিং এসেছিল আর এসে সুমির উপরে চিৎকার করতে লাগে যে তোমার সাহস কিভাবে হলো আমার ফিয়ান্সেকে সিডিউস করার। সুমি বলে নিশ্চয়ই আপনি ভুল ভাবছেন, আর আমি তো আপনাকে চিনিই না, আর আপনার ফিয়ান্সেকেই বা কোথা থেকে চিনবো। বানি বলে অ্যাক্টিং করার দরকার নেই, আমার ফিয়ান্সি মিস্টার ফু, আর আমি তোমার মতো অনেকগুলো মেয়েকেই দেখেছি যারা বসকে ফাঁসানোর চেষ্টা করে। তুমি বলে তুমি এসব কি বলছো, আমার আর মিস্টার ফু এর কোনোই সম্পর্ক নেই। তখনই এখানে শ্যান আর তার অ্যাসিস্ট্যান্ট আসে। তুমি অ্যাসিস্ট্যান্টকে দেখে মিস্টার ফু বলে ডাক দেয়, কিন্তু চ্যান বানিকে দেখে অ্যাসিস্ট্যান্টকে বানির কাছে ধাক্কা মেরে সুমিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। বানি তো চ্যানকে দেখে তার কাছে যেতে লাগে, তখনই অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝায় যে বসের এখন বিয়ে হয়ে গেছে, এখন আপনি ওনাকে বিরক্ত করা বন্ধ করুন। পরের দিনে শ্যান সুমির সাথে স্ট্রিট ফুড খাওয়ার জন্য বাইরে যায় আর তারা অনেক ভালো সময় কাটাচ্ছিল। তখন এখানে বানি আসে আর সে আবারও সুমির উপরে চিৎকার করতে লাগে। চ্যান বলে সুমি আমার ওয়াইফ আর তুমি তার ব্যাপারে কিছুই বলবে না। বানি বলে তুমি আমার সাথে এমনটা কিভাবেই বা করতে পারো, আর আমি তো তোমার চাইল্ডহুড সুইট হার্ট। এটা দেখে সুমি বলে তুমি তো মিস্টার ফুয়ের গার্লফ্রেন্ড ছিলে। বানি বলে আচ্ছা চ্যান, তুমি তো তাকে সত্যিটা বলোইনি, হয়তো তুমি তাকে পছন্দই করো না। বানি তাকে সত্যিটা বলতে চায়, তখনই চ্যান তাকে চুপ থাকতে বলে যে এখন আমি ম্যারেড আর তুমি আমাদের লাইফের ম্যাটারে একদমই আসবে না। এটা বলে চ্যান সুমিকে নিয়ে বাসে এসে পড়ে। সুমি তাকে বলে তুমি বানিকে কিভাবেই বা চিনো। চ্যান বলে আমি আর সে শুধু ফ্যামিলি ফ্রেন্ড, এর বেশি কিছুই না, আর আমি চাইনি তুমি আমার ব্যাপারে উল্টাপাল্টা ভাবো, তাই আমি তোমাকে বাসায় নিয়ে এসেছি। পরের দিনে আমরা বানিকে ওই ছেলেটার সাথে দেখতে পাই। সে চ্যানকে পাওয়ার জন্য ওই ছেলেটার সাথে জড়িত হয়ে যায় যার সাথে সুমি ব্লাইন্ড ডেটে গিয়েছিল। অন্যদিকে চ্যান সুমির সাথে কোম্পানিতে ছিল। তখনই এখানে বানি আসে আর চ্যানকে বলে তুমি যদি চাও সুমি সত্যিটা না জানুক, তুমি এখনই আমার সাথে আসো। বাইরে আনার পরে সে চ্যানকে বলে 2 দিন পরে আমার বার্থডে পার্টি, আমি চাই যে তুমি ওইখানে আসো। শ্যান বলে আমি যদি না আসি। বানি বলে আমি তোমার ফিয়ান্সে আর আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে আছে, তাই আমি ওইটাকে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সামনে শেষ করতে চাই, আর তুমিও তো এইটাই চাও, তাই তুমিও ওইখানে চলে এসো। চ্যান তাকে শেষবার বলে ওইখান থেকে চলে যায়। বানি ভাবে সুমি যদি তার সত্যি আইডেন্টিটি জানতে পারে তাহলে কি সে তার সাথে থাকবে। পরের দিন আমরা বার্থডে পার্টির সিন দেখতে পাই। তারা বার্থডে পার্টি করছিল আর সুমি ওইখানে কেক ডেলিভারি করতে যায়। বানি ইচ্ছে করে কেকটাকে ফেলে দেয় আর তাকে বলে তুমি এসব কি কাজ করছো, তুমি নিচে বসে কেকটাকে পরিষ্কার করো আর নীল ডাউন হয়ে আমার থেকে ক্ষমা চাও। তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমার ব্যাপারে কমপ্লেন করে দিব আর তোমার এই জবটা চলে যাবে। তুমি ভাবে আমি এই জবটাকে হারাতে পারবো না, আর সে নিচে বসে পরিষ্কার করতে লাগে। তখনই এখানে চ্যান আসে আর বানি সবাইকে বলে আমি আমার ফিয়ান্সের সাথে অনেক তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করব। এটা দেখে তো তুমি অবাক হয়ে যায় যে মিস্টার ফু আর কেউই না চ্যান, আর তার সবকিছু মনে পড়ে যায় যে সে কতবার তার আইডেন্টিটি লুকানোর চেষ্টা করেছে। এটা জানার পর সুমিত চ্যানের উপরে অনেক বেশি রেগে যায় যে তুমি আমার থেকে এত বড় একটা ব্যাপার লুকিয়েছো। আর বানি সবার সামনে সুমির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে যে সে শুধু টাকার জন্যই মিস্টার ফুকে ফাঁসিয়েছিল। সুমিত অনেক বেশি কান্না করতে লাগে আর শ্যানকে ডিভোর্স দেওয়ার কথা বলে ওইখান থেকে চলে যায়। শ্যানও তার রাগ ভাঙানোর জন্য তার পিছনে যাচ্ছিল, তখনই বানি তাকে থামায়। চ্যান বলে আমি তোমাকে কোনোদিনও পছন্দই করতাম না, আর বিয়ে তো দূরে থাক। সবার সামনে সে এটা বলে ওইখান থেকে চলে যায় আর সবার সামনে বানির ইনসাল্ট হয়ে যায়। পরের দিনে চ্যান সুমির কাছে যায় আর বলে আমি তোমার জন্য অনেক বেশি সিনসিয়ার। সুমি বলে মিথ্যে কথা বলার দরকার নেই, আর তুমি যদি সত্যি সিনসিয়ার হতে তাহলে তুমি অনেক আগেই আমাকে সত্যিটা বলে দিতে, আর তোমার তো সবসময় মনে হতো যে আমি টাকার জন্য লুভি। চ্যান বলে হ্যাঁ আমার প্রথমে মনে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তোমাকে জানার পরে আমি বুঝতে পেরেছি যে তুমি অন্য সবার মতো না। আমি তোমাকে সত্যিই পছন্দ করি, কিন্তু সুমি তার কোনো কথাকেই শুনছিল না আর সে নিজেকে রুমের মধ্যে বন্দি করে ফেলে আর ভাবে আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা আলাদা হয়ে যাই। পরের দিন যখন সুমি কোম্পানিতে যায় তখন ওইখানে সবাই তাকে নিয়ে অপমান করতে লাগে। তখন শ্যান তার সঙ্গ দেয় আর তারা শ্যানকে ড্রাইভার ভেবে তাকেও ইনসাল্ট করতে লাগে। যখন সবাই জানতে পারে যে সেই মিস্টার ফু, তখন তারা তার থেকে ক্ষমা চায়। পরের দিন আমরা দেখতে পাই যে বানি আর জিয়াও একসাথে হয়ে একটা প্ল্যানিং করে আর তারা সুমিকে কিডন্যাপ করে। আর বানি শ্যানকে হুমকি দেয় তুমি যদি চাও সুমি জীবিত থাকুক তাহলে তুমি আমাকে বিয়ে করো। শ্যানও তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তখন বানি অনেক বেশি খুশি ছিল
আর ভাবতে লাগে যে সে ফাইনালি শিয়ানের ওয়াইফ হবে। ওয়েডিং এর সময় শিয়ান রিপোর্টারদের কাছে এরা বলে যে আমি শুধু সুমিকেই ভালোবাসি আর সে আমার ওয়াইফ আর আমি আমার সব প্রপার্টিগুলো তার নামে করে দিয়েছি। আর সে বাণীকে বলে তুমি তো আমাকে শুধু টাকার জন্যই বিয়ে করছিলে, এখন তো আমার কাছে কিছুই নেই। আর সে বাণীকে ছেড়ে ওইখান থেকে সুমিকে খোঁজার জন্য চলে যায়। শিয়ান ফাইনালি সুমিকে খুঁজে ফেলে আর তাকে বাঁচিয়ে নিয়ে আসে আর জিয়াও আর বাণীর জেল হয়ে যায়। পরের দিনে হসপিটালে সুমির জ্ঞান ফিরে। তখন ওইখানে গ্র্যান্ডপা আর চিয়ানের মা তার সাথে দেখা করতে আসে। তখন ডক্টর তাদেরকে গুড নিউজ দেয় যে সুমি প্রেগনেন্ট। এটা শোনার পর সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর চিয়ান সুমিকে নিয়ে বাসায় আসে আর সুমি অনেক বেশি খুশি ছিল। সুমি বলে তোমার বাড়িটা তো অনেক বেশি বড়। চিয়ান বলে শুধু বাড়িই না, আমার সবকিছুই তোমার আর আমি নিজেও তো তোমার, আমি তো তোমার জন্য কাজ করি। সুমি বলে তাহলে এখন থেকে তুমি আর কোনোদিনও আমাকে রাগ উঠাবে না। চিয়ান বলে অবশ্যই, তুমি আমার ওয়াইফ আর আমি তোমাকে সবসময় খুশি রাখবো। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।